প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পের গত পর্ব আমরা সাজিয়েছিলাম নারীর সাফল্য, সংকট ও সম্ভাবনা নিয়ে। এবারের আয়োজনে আমরা জানাবো আমরা যা খাই স্বাস্থ্যের জন্য তা কতটুকু নিরাপদ এই প্রসঙ্গে। উপলক্ষ বিশ্ব স্বাস্থ্য দিবস। গত ৭ এপ্রিল নানা আয়োজনে পালিত হয়ে গেল দিবসটি। এবার দিবসের প্রতিপাদ্য ছিল নিরাপদ খাবার। আজকের পর্বের নানা প্রতিবেদনে আমরা নজর দেব সেদিকে। চলুন শুরু করি কথামালা। বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ গত ৪ দশকে স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে শিশু মৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণে এই সাফল্য প্রতিবেশী ভারত সহ সবার কাছেই ঈর্ষণীয়। কিন্তু নিরাপদ খাদ্যপ্রাপ্তি ও খাদ্য গ্রহণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে উন্মুক্ত বাজার ব্যবস্থার কারণে। কেমিক্যাল সংমিশ্রণে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারে ভেজাল খাবারের দৌরাত্ম্য হুমকির মুখে ফেলেছে জনস্বাস্থ্যকে। বিষাক্ত খাদ্য সামগ্রীর আগ্রাসনে সুস্থ জীবন ধারণের জন্য নিরাপদ খাদ্যাভ্যাস তৈরি ও স্বাস্থ্য রক্ষা করাও এখন একটি চ্যালেঞ্জ। তাই বিশ্ব স্বাস্থ্য দিবসে এবার গুরুত্ব পেয়েছে সার্বিক খাদ্য নিরাপত্তা। মা ও শিশু স্বাস্থ্য পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এটা এখন সবাই জানে। বিভিন্ন সংস্থার সমীক্ষা জরিপেও উঠে এসেছে এই সাফল্যের পূর্বাপর অর্জনের নানা খুঁটিনাটি। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ৪ বছরে শিশু পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে। ২% হলেও কমেছে খর্বাকৃতির শিশুর সংখ্যা। শিশুদের মধ্যে রাতকানা রোগের প্রবণতা কমে ০.০৪% নেমে এসেছে। নারীর প্রজনন হার অর্ধেকের বেশি ও শিশু মৃত্যুর হার ৭২% কমেছে। প্রতি ১ লাখ শিশুর জন্মে মাতৃমৃত্যু হার ১৯৪তে নেমে এসেছে। তবে সাফল্যের পাশাপাশি স্বাস্থ্য খাতে বাংলাদেশে আগামী দিনের চ্যালেঞ্জও দৃশ্যমান হচ্ছে। আন্তর্জাতিক সাময়িকী ল্যান্সেট বলছে, এখন তৈরি হতে হবে দ্রুত নগরায়ন, বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধি, অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবেলা করার জন্য। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার ধারণাতেও এখনও অগ্রগতি নেই। স্বাস্থ্য খাতে উন্নয়নের গতি ধরে রাখতে হলে সবার আগে খাদ্যের সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। যে কোনো খাদ্যেরই উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে বাজারে বিক্রি, ঘরে এনে রান্না ও পরিবেশন করা এবং খাওয়া পর্যন্ত প্রতিটি পদে নিরাপদ করার ব্যাপার আছে। কোনো একটি পর্যায়ে এর বিঘ্ন ঘটলে তা হবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফ্রিজে যে খাবার যখন রাখা হয়, ফ্রিজের খাবার খাইলে তো গুণগত মান তো ডেফিনেটলি পরিবর্তন হয়, এর স্বাদেরও পরিবর্তন হয়। মানে এটা তো ফ্রিজের খাবারতে দীর্ঘদিন রাখলে তো অবশ্যই এটা বেশি মাত্রায় আরও গ্রহণযোগ্য হয়। কিন্তু যদি স্বল্পকালীন সময় রাখা যায়, এটা তো কোনোভাবে স্বাস্থ্যসম্মত থাকে। কিন্তু সেই জন্য সেটাও একদম ফ্রেশ খাবারের মতো তো অবশ্যই না। অনিরাপদ খাদ্যের কারণে বিশ্বে প্রতি বছর ৫৮২ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়, যার কবল থেকে বাংলাদেশও মুক্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়, যার অন্যতম কারণ ভেজাল খাদ্য। আর ৫ বছরের নিচে প্রায় ৪০% শিশু রোগের জন্য দায়ী অনিরাপদ খাদ্য। ভেজাল খাদ্য ক্যান্সার, স্মৃতিভ্রম এবং কিডনি ও লিভারের মারাত্মক রোগ তৈরি করছে। মৌসুমি ফল, শাকসবজি, খাদ্যশস্য, শিশু খাদ্য, পানীয়, মুড়ি, বেকারি, জিলাপি, ফাস্টফুড, ঔষধ সবখানেই এই সমস্যার ছড়াছড়ি। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, পরিবেশ আন্দোলন কর্মী ও ভোক্তা অধিকার কর্মীদের বক্তব্যে এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষাক্ত খাদ্যের যে ব্যাপকতর চিত্র ফুটে উঠেছে তা আতঙ্কজনক। আমাদের বাংলাদেশে কিন্তু আইন কানুনের কোনো অভাব নেই, পর্যাপ্ত আইন আছে। তারপরেও বিশেষ করে সাম্প্রতিককালে সরকার বেশ কিছু ভালো আইন প্রণয়ন করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, এই ধরনের বেশ কিছু ভালো আইন প্রয়োগ করেছেন। তো আমি মনে করি আসলে এই আইনগুলা যারা বাস্তবায়নের দায়িত্বে আছেন, তারা যদি এই আইনগুলা আপনার আন্তরিকভাবে সততার সহিত বাস্তবায়ন করেন, তাহলে অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে ভেজাল কমতে বাধ্য হবে, প্রতিরোধ করতে সক্ষম হবে। বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে, শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়। মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি ঘাটতি পূরণ করে সুস্থ সবল থাকার জন্য খাদ্যের প্রয়োজন, তবে অবশ্যই নিয়ম করে। বেশিও নয়, আবার কমও নয়।
কিন্তু সেই খাবার যদি অস্বাস্থ্যকর ক্ষতিকর উপাদানের তৈরি বা ভেজাল হয় তাহলে সেই খাদ্যই হয়ে উঠবে জীবন নাশের কারণ। তাহলে কি খাবে মানুষ? আমাদের জানার পরিধি বা কতটুকু? হাল আমলে মানুষের বিভিন্ন রকম অসুস্থতার মূল কারণই হলো খাওয়া দাওয়ার অনিয়ম। দিনের ঠিক সময়ে পেট পুড়ে খাওয়ার বদলে যখন তখন ফাস্ট ফুড এবং স্ন্যাক্স খেয়ে ক্ষুধা কমিয়ে রাখার চেষ্টায় অপকারী বেশি। খাওয়ার জন্য একটা সময় নির্দিষ্ট করে নেয়ার মধ্যে যেসব উপকারিতা আছে তার মধ্যে একটি হলো শক্তি সরবরাহ। তাই ঘুম থেকে ওঠার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে নাস্তা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সকালের নাস্তার 3 থেকে 4 ঘন্টা পর দুপুরের খাবার খেতে হবে। এ সময়ে খাবারের তালিকায় থাকতে হবে শর্করা, আমিষ, উপকারী চর্বি এবং আঁশযুক্ত খাবার। সকালে বা দুপুরের খাবারের মতো বিকেলে অতটা ভারী খাবার খাওয়ার দরকার নেই। ক্ষুধা মেটাতে ফলের সালাদ, জুস ইত্যাদি খাওয়া যেতে পারে। বিকেলের খাবারের 2 থেকে 3 ঘন্টা পরে রাতের খাবার খেতে হবে। রাতের খাবারেও রাখতে হবে শর্করা এবং আমিষ। আমাদের দেশের পভার্টি ছাড়াও আপনাদের যে খাদ্য সম্বন্ধে সচেতনতা নয় অথবা কী খাবার আমাদের খেতে হবে সেই বিষয়ে হয়তো আমরা যদিও জানি কিন্তু এটা প্র্যাকটিসটা করি না। তারপরে ম্যালনিউট্রিশন অ্যান্ড ইনফেকশন, আমরা জানি এটা একটা ভিশিয়াস সার্কেল, একটার কারণে আরেকটা হতে পারে। এ ধরনের অনেক ধরনের সমস্যা রয়ে গেছে আমাদের। তো আরেকটা ইদানিং যেটা হচ্ছে যে আনসেফ বা অনিরাপদ খাদ্য এবং পানীয়, এটাও কিন্তু আমাদেরকে অনেকটাই প্রভাবিত করে। কিন্তু বাসা বাড়িতে যে খাবার রান্না হয় তা কতটুকু স্বাস্থ্যকর? পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা অনেক সময় শতভাগ নিশ্চিত করা হলেও রান্নার উপকরণে চলে আসে অতিরিক্ত মশলা ও তেল। এতে খাবার সুস্বাদু হলেও পুষ্টিমান পড়ে যায়। এ সম্পর্কে কতটুকু জানেন পরিবারের সদস্যরা? বেশি জাল দিই তরকারির মধ্যে, ময় মশলাও দিই। আমরা যে জাল খাই, আমরা জালে কোনো ক্ষতি হয় না। ইদানিং বিয়ে বাড়ির খাবার, হোস্টেলের খাবার এবং বিভিন্ন গণ অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ এমনকি মৃত্যুর খবরও গণমাধ্যমে আসছে অহরহ। কারণ অনুষ্ঠানের জন্য খাদ্য তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি উপেক্ষিত থাকে। খোলা, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি হয়। যারা রান্নার কাজে নিয়োজিত থাকেন তাদের স্বাস্থ্য পরীক্ষারও কোনো সুযোগ থাকে না। রয়েছে ভেজাল দ্রব্যাদি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার হোটেলগুলোতে পচা বাসি খাবার বিক্রি নৈমিত্তিক ঘটনা। আর খাদ্যে ভেজাল তো ওপেন সিক্রেট, তাই সাবধান। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। ফিরে আসব আরও কিছু প্রতিবেদন নিয়ে। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। খাদ্য সংরক্ষণের জন্য নানা পদ্ধতি অবলম্বন করে মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে সে পদ্ধতিতে এসেছে নানা পরিবর্তন। রেফ্রিজারেটর বা ফ্রিজই এখন খাদ্য সংরক্ষণের মূল অবলম্বন, গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় অংশ। ব্যস্ত গৃহিণীরা মাসের বা সপ্তাহের বাজার করে সহজেই ফ্রিজের উপর নির্ভর করতে পারছেন। তবে বাজার থেকে খাদ্যদ্রব্য কিনে শুধু ফ্রিজে ঢুকিয়ে রাখলেই চলবে না। এর গুণগত মান ও পুষ্টি যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। না হলে সংক্রমণ ঘটতে পারে নানা রোগ ব্যাধির। তাই ফ্রিজ ব্যবহারটাও হওয়া চাই নিয়ম মেনে। স্বাভাবিক তাপমাত্রায় কোনো খাদ্যই বহুদিন রাখা যায় না। প্রাকৃতিক কারণে তাতে পচন ধরে। তাই শত ব্যস্ততার জীবনযাপনে একরকম বাধ্য হয়েই অনেককে নির্ভর করতে হয় রেফ্রিজারেটর বা ফ্রিজের ওপর। কিন্তু ফ্রিজে রেখে খাবার খাওয়া কি ঠিক? আর কোন খাবারই বা কিভাবে সংরক্ষণ করা যায়? পুষ্টিবিদরা বলছেন ফ্রিজে রাখার আগে যে কোনো খাদ্যবস্তুকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ কোনো খাবার যদি জীবাণুসহ ফ্রিজে রাখা যায় তাহলে ওই জীবাণু খাবারে থেকেই যায়। আর নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা অবশ্য কর্তব্য। কাঁচা জিনিস যেগুলো আপনার ওয়াশ করে না বা প্রপার ওয়েতে মানে ব্যাকটেরিয়া বা অন্যান্য প্যারাসাইট যেতে বা ময়লাযুক্ত জিনিসগুলো দূর না করে রাখা হয় তাহলে কিন্তু কন্টামিনেশন হতেই পারে খাবারের সাথে। ভালো ঢাকনা দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখে সেটাতে হয়তোবা অতটা আপনার রিস্ক নাও থাকতে পারে।
ফ্রিজে কাঁচা খাবার সংরক্ষণের পদ্ধতি একরকম আর রান্না করা খাবার সংরক্ষণের পদ্ধতি আরেক রকম। এই দুই ধরনের খাবার ফ্রিজে আলাদা করে রাখা উচিত। খেয়াল রাখতে হবে ফ্রিজের তাপমাত্রার দিকে, তবে দীর্ঘদিন ধরে খাবার ফ্রিজে না রাখাই ভালো। দীর্ঘদিন কোনো জিনিসই কিন্তু মানে ফ্রিজে রাখলে ভালো থাকার কথা না, কারণ আমাদের এখানে লোডশেডিং হয়, অনেক ফ্লাকচুয়েশন হয়, তাতে করতে কিন্তু টেম্পারেচারটা ঠিকমতো মেনটেন হয় না। কিছুদিন রাখলে পরে দেখা যায় যে খাবারের মধ্যে কিন্তু টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো অনেকগুলো নিউট্রিয়েন্ট আছে যেমন যেগুলো নাকি আপনার খুব লেভেল, বিশেষ করে ভিটামিন সি ইত্যাদি এই টেম্পারেচারে কিছুটা লসও হতে পারে। পুষ্টিবিদরা বলছেন খাবার যদি দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই সংরক্ষণের নিয়ম মানতে হবে। তা না হলে খাবারের স্বাদ এবং পুষ্টিগুণ তো নষ্ট হবেই, সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যাবে। খাবারের মধ্যে সংক্রমণ ঘটবে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর। রান্নার সময় নানা কারণেই খাবার অস্বাস্থ্যকর হয়ে উঠতে পারে। এক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পানি বিশুদ্ধ হওয়া জরুরি। শহর এলাকায় মানুষ সাপ্লাইয়ের পানি দিয়েই খাবার রান্না করে। গ্রামে গঞ্জে পুকুর, কুয়া, নলকূপ থেকেই পানি সংগ্রহ করা হয়। পানি বিশেষজ্ঞরা বলছেন ব্যাকটেরিয়া কিংবা জীবাণু আক্রান্ত পানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ করা সম্ভব। পানিতে যদি রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটে তবে সেটিকে উপযুক্তভাবে পরিশোধন করেই রান্নায় ব্যবহার করতে হবে। একই সঙ্গে রান্নার তেল মশলাও হতে হবে স্বাস্থ্যসম্মত, এর ব্যবহার হতে হবে পরিমিত। রান্নায় পানি অপরিহার্য। বিভিন্নভাবে এই পানি পাচ্ছি আমরা। শহরাঞ্চলে সাপ্লাইয়ের পানি ভরসা, গ্রাম এলাকায় পুকুর, ডোবা, কূপ, নলকূপের পানির উপর নির্ভরশীল মানুষ। কিন্তু এই পানি কিংবা পানি দিয়ে রান্না করা খাবার কতটুকু নিরাপদ অথবা স্বাস্থ্যসম্মত? এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে সারা দেশের পানিতেই কম বেশি মাত্রায় ম্যাঙ্গানিজের অস্তিত্ব রয়েছে। কয়েকটি অঞ্চলের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। এছাড়াও পরীক্ষিত পানির প্রায় 40% ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। পানি বিশেষজ্ঞরা বলছেন পানিতে জীবাণু কিংবা ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকলে রান্নার সময় নির্দিষ্ট তাপমাত্রার পরেই ওইসব জীবাণু মরে যায়। সেক্ষেত্রে সাপ্লাইয়ের পানি এবং পুকুর, নলকূপ, কুয়ার পানি পর্যাপ্ত ফুটিয়ে রান্নায় ব্যবহার ও খাওয়া যেতে পারে। কিন্তু পানিতে যদি আর্সেনিক, ম্যাঙ্গানিজের মতো রাসায়নিকের সংমিশ্রণ ঘটে তবে পরিশোধন করা জরুরি, কারণ ফুটানোর পর ওইসব পানিতে রাসায়নিকের মাত্রা আরও বেড়ে যায়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন যদি হয় তাহলে সেটি নিয়ে খুব একটা সমস্যা নেই, এই জন্য যে রান্নার সময় রান্নার প্রসেসেই এগুলো মারা যায়। কিন্তু যদি কেমিক্যালস থাকে, পেস্টিসাইড থাকে বা এই জাতীয় কিছু থাকে তাহলে এটা সাধারণত রান্না করলে সেটা যায় না, সেটার ভিতর থেকে যায় এবং সেটাই সাধারণত স্বাস্থ্যের বা অন্যান্য ক্ষতি করার সম্ভাবনা থাকে আর কি। পুকুরের পানিতে যদিও ব্যাকটেরিয়া থাকে কিন্তু এটা যখন পানি যখন রান্নার প্রসেসে এটা টেম্পারেচার যখন 100 ডিগ্রি সেলসিয়াসে সাধারণত পৌঁছায় তো এই 5 মিনিটের ভিতরেই সব মারা যায় আর কি, যত রকম মাইক্রো অর্গানিজম থাকে। সুতরাং সেটা স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতিকর নয়। তবে আমাদের ক্ষতিকর সেটা হচ্ছে অনেক সময় থালা বাসন যে যদি দূষিত পানিতে পরিষ্কার করা হয় বা সেইটাই আমাদের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। উপরোক্ত ওই টেম্পারেচারে যদি রোগ জীবাণুগুলি না মরে তাহলে কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আমাদের শরীরে সেভাবে আসতে পারে, তাতে করে আমরা অনেকেই পেটের পীড়া এবং অন্যান্য উপসর্গে ভুগতে পারি। স্বাস্থ্যকর রান্নায় তেল মশলার ব্যবহারও পরিমিত হওয়া উচিত। স্বাদ বাড়ানোর নামে অনেকেই খাবারে অতিরিক্ত তেল মশলা দেন, অনেকে আবার খাবারে দুধ, নারকেল দেন। পুষ্টিবিদরা বলছেন স্বাদ নয় বরং খাবারটি শরীরের জন্য কতটুকু ভালো সেদিকেই খেয়াল রাখা উচিত। গুরুপাক খাবার শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল কোনোটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, সবটাই কিন্তু ক্ষতিকর। অনেকে যে অতিরিক্ত খাবার মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন তাদেরকে কিন্তু অনেকেরই পেটের প্রবলেম হয় এবং বিভিন্ন ধরনের, অনেকে বলে যে আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম হয় বা অনেকে দেখা যায় যে একটা বমির টেন্ডেন্সি, হাইপার অ্যাসিডিটি ইত্যাদি সাফার করতেছে। আর যেটা তেল ঘি বলছেন ওইটা কিন্তু আমরা যদি সবসময় এই জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের আমি বলবো নন কমিউনিকেবল টনিক ডিজিজ হতে পারে। বিভিন্ন লতা পাতা যেমন পুদিনা পাতা, ধনে পাতা, লেটুস খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ।
পাশাপাশি খাবারের খাদ্যগুণ বাড়াতেও এসব সহায়ক বলে জানান পুষ্টিবিদরা। জীবনের গল্পে এখন আরেকটি বিরতি। যখন ফিরবো তখন থাকবে আরও আয়োজন। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে। সঙ্গে আছি আমি আশা সাবেরা। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব এবং নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ হয় নানা রকম সরকারি বেসরকারি উদ্যোগে। প্রণীত হয়েছে খাদ্য নিরাপত্তা আইন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন। তারপরও মানুষ নিশ্চিত নন তারা নিরাপদ খাদ্য পাচ্ছেন কিনা। তাই আইনের যথাযথ বাস্তবায়ন এবং ভেজাল বিরোধী অভিযান, বাজার তদারকি সহ মনিটরিং কার্যক্রমের ওপর জোর দিতে গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। খাদ্যের নিরাপত্তা নিয়ে সবসময় আমরা উদ্বিগ্ন থাকি। ভেজাল মিশ্রণ, খাদ্যে অব্যবস্থাপনা সহ নানা কারণে সেই নিরাপদ খাদ্য পাওয়াটাই এখন কষ্টসাধ্য। এই খাবার খাওয়ার পরে যে ফুড পয়জনিং যেটা বলে আর কি, এটা একটা যেটা ইমিডিয়েটলি হয়, যে খাওয়ার পরপরই হয়তো পরপরই বলতে কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এই বমি বা পাতলা পায়খানা এটা শুরু হয়ে যায়। তখন এটা তো ধরেন যদি আমরা নিরাপদ খাবার খাই, স্বাভাবিক যেভাবে খাওয়া দরকার আমাদের, মানে জীবাণু মুক্ত, সেই খাবার খাইলে তার এগুলা সাধারণত হয় না। কিন্তু দেখা যায় বাইরের খাবার যখন খাওয়া হয় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রয়েছে নানামুখী পদক্ষেপ। খাদ্যে ফরমালিন ব্যবহার রোধে যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন করেছে। রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন। গঠিত হয়েছে খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শুরু করতে পারছে না বাজার তদারকির কার্যক্রম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজার তদারকির কার্যক্রম নিয়মিত করতে পারছে না। স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে সারা দেশে বছরব্যাপী চলে নানা সচেতনতামূলক কার্যক্রম। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফরমালিন আমদানি অনেক কমেছে এবং নিরাপদ খাদ্য সরবরাহে ব্যবসায়ীরা এখন অনেক মনোযোগী। ফরমালিন যুক্ত খাবারের অংশ একেবারেই কমে গেছে বলে আমরা এখন দাবি করি বিসিসির পক্ষ থেকে। তারপরে বলছে যদি এরপরে কেউ যদি এই কাজটি করে থাকে, যিনি অপরাধ করবেন তিনি অপরাধী, তাকে শাস্তির আওতায় আনতে হবে, কঠোর শাস্তির আওতায় আনতে হবে। করণীয় হচ্ছে একটা, যে আমাদের যারা আমরা ব্যবসা করি আমরা কোনো ক্রমেই ভেজাল খাদ্য কাউকে খাওয়াবো না এবং ভেজাল খাদ্য বিক্রি করব না। তবে ভেজাল রোধে আইনের যথাযথ প্রয়োগ এবং ভেজাল বিরোধী অভিযান আরও জোরদার করার বিকল্প নেই। বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দায়িত্বটা থাকায় হয়তো অনেক সময় দায়িত্ব এড়ানোর সুযোগ থাকে, যে এটা তো আমার দায়িত্ব না, এটা অমুকের দায়িত্ব। কিন্তু এই সমস্ত কর্তৃপক্ষকে যদি একটা কর্তৃপক্ষে আনা হয়, যেটা আমার মনে হয় যে নিরাপদ খাদ্য আইনে কিছুটা আনার চেষ্টা করা হয়েছে, তাহলে কিন্তু আমি মনে করি যে আইনকানুনগুলো বাস্তবায়ন সহজ হবে এবং নির্দিষ্ট কোনো একটা কর্তৃপক্ষ বা কোনো একটা মন্ত্রণালয় বা কোনো একটা ডিপার্টমেন্টকে দায়ী করা যাবে যে তারা সঠিকভাবে তাদের এই দায়িত্বটা পালন করছে না বা আইন বাস্তবায়ন করছে না। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে এজন্য ভোক্তাদেরই আরও বেশি সংগঠিত হওয়া প্রয়োজন, এমনটা মনে করেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সংগঠকরা। ক্যাবের কোনো আইনগত ক্ষমতা নাই। ক্যাব সচেতনতা সৃষ্টি করতে পারে এবং যারা আইন প্রণয়ন করে এবং আইন প্রয়োগ করে তাদেরকে পার্শ্ব করতে পারে। আমরা চেষ্টা করছি যাতে উপজেলা পর্যায়ে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে ক্যাবের শাখা স্থাপন করে আমাদের ভোক্তা সাধারণকে সচেতন করে তুলতে, এবং যাতে তারা প্রতিরোধ নিজেরাই গড়ে তোলে, এবং ভোক্তারা যদি প্রতিরোধ গড়ে তোলে তখন ব্যবসায়ীরা নিজেদের স্বার্থেই এইসব অপকর্ম থেকে দূরে থাকবে বলে আমার ধারণা। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয় নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com-এ। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa।
সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।